হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, প্রথমেই বলছি আজকে তোমরা 4টে ঘটনা শুনবে, কিন্তু তার মধ্যে একটি ঘটনা একটু অ্যাডাল্ট আছে, মানে 18+ কন্টেন্ট। তাই যারা ছোটরা আছো তারা এই এপিসোডটাকে মিস করে যাও, কিংবা দ্বিতীয় ঘটনাটা শোনার পর 3 নাম্বার ঘটনাটা স্কিপ করে যাও, 4 নাম্বার ঘটনা থেকে শুনতে শুরু করো। কারণ এই ঘটনায় আমি অনেক কিছু অ্যাডাল্ট জিনিস বাদ দিয়ে দিয়েছি, বাট এর থেকে বেশি বাদ দিলে ঘটনাটা তোমাদেরকে বোঝাতে পারতাম না। তো আমি একদম যতটা পেরেছি অ্যাডাল্ট কন্টেন্ট বাদ দিয়ে দিয়েছি, বাট তাও কিছু আছে যেগুলো বাচ্চাদের জন্য একদমই না। তাই জন্য বলবো এটা 18+ কন্টেন্ট, তোমরা চাইলে এই এপিসোডটাও স্কিপ করে যেতে পারো। তো আর দেরি করো না, বড়রা সিট বেল্ট বেঁধে নাও। আজকের যে 4টি ঘটনা আছে, 4টি ঘটনাই একদম ভিন্ন ধর্মী ঘটনা। 4টি ঘটনা তোমরা শুনে অবাক হয়ে যাবে। তোমরা ভাববে এত ইউনিক ঘটনার কালেকশন তুমি কোথায় রেখেছিলে এতদিন। যাই হোক, একটু বেশি বলে ফেললাম হয়তো, কিন্তু আজকে তোমাদের এই ফিলটাই হতে চলেছে। চলো এবার আমরা শুরু করছি আজকের প্রথম ঘটনা। ভাই, আমি তোমার একজন শ্রোতা। অনেক দিন ধরেই ভৌতিক কথা শুনছি, খুব ভালো লাগে। আমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে, তোমায় বলেছিলাম, আজ তার একটা বলছি। গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে বলো। কিছু বিশেষ কারণে আমার নাম প্রকাশ করো না, গোপনীয়তা দরকার, এটা আমার অনুরোধ। আমি চরিত্রগুলির নাম পরিবর্তন করছি। আমি যে ঘটনাটি বলছি সেটি আজ থেকে প্রায় 13 বছর আগেকার ঘটনা, তবে আজও সেই ঘটনা আমায় নাড়িয়ে দেয়। ঘটনা প্রসঙ্গে বলে রাখি, আমি আধ্যাত্মিক চর্চা করি ও শ্রী গণেশের ভক্ত। যাই হোক, মূল ঘটনায় আসি। তখন দুর্গাপুজোর সময়। তো আমার ছোটো মামা প্ল্যান করলো যে পঞ্চমীর দিন সারা রাত ঠাকুর দেখতে কলকাতায় যাওয়া হবে। আমার ছোটো মামা, ছোটো মামি, ওদের ছেলে মানে আমার মামাতুতো ভাই আর আমার এক বন্ধুর পরিবার, যারা আমার ওই মামাতুতো ভাইয়ের ক্লাসমেট, আমার মামার বড় ছেলে আর আমাদের একজন চেনা দাদা ও তার স্ত্রী, এই হলো টিম মিলে আমরা গিয়েছিলাম। মোট 11 জন। তা একটা বড় গাড়ি করা হয়েছিল। আমরা হুগলি থেকে রাত 8টায় রওনা হলাম, কিন্তু দিল্লি রোডের মারাত্মক জ্যামের জন্য রাত বাড়তে লাগলো। রাত তখন 11টা 40। আমরা ডানকুনি ক্রস করে কোনো একটা এক্সপ্রেসওয়ের দিকে যেতে শুরু করলাম, কিন্তু বিধি বাম, সেখানেও লরি উল্টে জ্যাম। অগত্যা দেরি বাড়ল। আমরা যখন প্রপার কোনো এক্সপ্রেসওয়েতে উঠলাম তখন রাত 1:45। আমি 11 বছর আগের কথা বলছি। তখন ওই এলাকা বা রাস্তা এত ভালো ছিল না। দুদিকে বেশ জঙ্গল, আর রাস্তার ধারে বেশ ঢালু আর গভীর ড্রেনের মতো। রাস্তায় তখন শুধু লরি। এমন সময় আমাদের গাড়িটা ভীষণ শব্দ করে বন্ধ হয়ে গেল। ড্রাইভার দাদা অনেক চেষ্টা করলো, কিন্তু স্টার্ট হলো না। তখন আমার মামা আর ওই কাকু গাড়ির মালিককে ফোন করলো, কিন্তু অত রাতে তার ফোন পেল না। এমন সময় ঠিক হলো যে আমার মামা আর ওই ড্রাইভার কাকু মিলে আশেপাশের পেট্রোল পাম্প আছে কিনা বা কোনো মেকানিকের দোকান আছে কিনা খুঁজতে যাবে। আর গাড়িতে বাচ্চারা, মানে ওই বাচ্চা দুটো, মানে আমার ছোটো মামার ছেলে আর মহিলারা, ওদেরকে পাহারা দিতে ওই পরিচিত দাদা, আমি আর আমার বড় মামার ছেলে থাকব। এমন সময় গাড়িতে গরম লাগছিল, তাই আমিও আমার মামার ছেলে গাড়ি থেকে প্রায় 6 হাত দূরে রাস্তার ধারে একটা লরির পাশের মাচায় বসেছিলাম। তখন তো আর স্মার্টফোন ছিল না, তাই গল্পই করছিলাম। এমন সময় হঠাৎ আমার ভাই, এখানে ভাই বলতে আমার বড় মামার ছেলে, বলল, দাদা দেখ, ওটা বাবলু না? কোথায় যাচ্ছে একা একা? আমি বললাম, আরে হয়তো হিসু টিসু পেয়েছে তাই যাচ্ছে। এরপর আমার ভাই আবার বলে উঠল, ওই দেখ, বাবলু যে রাস্তার ধারে ওই ঢালু জায়গাটায় নামছে। আমি আর আমার ভাই দৌড়ে এসে বাবলুকে ধরলাম। অবাক কাণ্ড, বাবলুর চোখ বন্ধ। আমি ভাবলাম এ নিশ্চয়ই স্লিপ ওয়াকিং। ততক্ষণে আমার ভাই 1 বোতল জল এনেছে। আমি বাবলুর মুখে জল ছিটিয়ে ওকে গাড়িতে তুলে দরজা বন্ধ করে এসে মাচায় বসলাম। ভাই বলল, জানিস, গাড়িতে বাকিরা সবাই অঘরে ঘুমোচ্ছে। আমি জল চাইলাম, কেউ সাড়া দিল না। এমন সময় ধপ করে শব্দ। আমরা দেখলাম বাবলু গাড়ির দরজা খুলে লাফ দিয়েছে। এবার সে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
ওই অন্ধকার ড্রেন আর ওই জঙ্গলের দিকে। আমি আর ভাই দৌড়ে গিয়ে বাবলুকে ধরলাম। আমি জড়িয়ে ধরলাম পেছন থেকে। বাবলুর গায়ে তখন অমানসিক জোর। আমাদের দুজনকেই সে একসাথে টেনে নিয়ে যাচ্ছে ওই ঝোপের দিকে। এমন সময় আমার ভাই চিৎকার করে উঠল। দেখি বাবলু ওর হাতে কামড়ে দিয়েছে। ও হাতটা কোনো ক্রমে ছাড়ালো। আমি একটু চমকে গিয়ে বাবলুকে ছেড়ে দিয়েছি। বাবলু আমার দিকে ফিরে তাকিয়েছে। তার চোখ তখন উল্টে গেছে, দাঁতের দাঁত ঘষছে। একটা বিশ্রী হাসি হেসে বলল, খুব শখ আমায় ধরবি না? খুব শখ। অনেকদিন পর শিকার করবো আজ। রক্ত চাই আমার। এই শুনে আমার আর ভাইয়ের তখন কি যে অবস্থা, কি বলবো তোমায়। ভাই গাড়ির সবাইকে ডাকতে লাগলো। কি আশ্চর্য, সবাই যেন কাল ঘুমে ঘুমোচ্ছে। আমি আর পারলাম না, মনে বলেনি বাবলুকে আবার জড়িয়ে ধরলাম। বাবলু আমায় টানছে ঝোপের দিকে। আমি শেষ চেষ্টা শুরু করলাম। আমি বাবলুর কানের কাছে মুখ নিয়ে খুব জোরে জয় শ্রী গণেশ বলে চিৎকার করে উঠলাম। সাথে সাথে বাবলু এবার ছটপট করে উঠল। আমাকে যেন কি হঠাৎ করে মনে করিয়ে দিল যে ষষ্ঠী তিথি শুরু হয়ে গিয়েছে, আর এখন দেবীপক্ষ, তাই অশুভ শক্তির জোর কম। আমি ভাইকে বললাম ওকে চেপে ধরে রাখতে হবে। ভাই এসে সামনের দিক দিয়ে জড়িয়ে ধরল। আমি বাবলুকে জড়িয়েই শ্রী গণেশ স্তোত্র পাঠ করতে শুরু করলাম। তারপর কুলদেবী মা মনসাকে স্মরণ করে দেবী দুর্গার স্তোত্র পাঠ করতে আরম্ভ করলাম। বাবলু লাথি মেরে আমার ভাইকে ছিটকে ফেলে দিল। আমার দিকে ঘুরে আমার গলাটা টিপতে গেল, কিন্তু আমি ওর থেকে লম্বা ছিলাম, তাই হাতে না পেয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি মন্ত্র উচ্চারণ থামাই না। বাবলু তখন দাঁত বের করে আমায় কামড়াতে চাইছে, আর মাঝে মাঝে আমায় বলছে, আমি ওকে নিয়ে যাবই ওকে। আমিও সমানে একের পর এক মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছি। এমন সময় হঠাৎ বাবলু অজ্ঞান হয়ে ঢলে পড়ল। হঠাৎ একটা দমকা হাওয়া আমার মাথার ওপর দিয়ে ওই ঝোপের জঙ্গলের ওপর ঢুকে গেল, আর সঙ্গে একটা তীব্র আর্তনাদ। ততক্ষণে আমার ভাই এসে আমায় তুলেছে। বাবলুর মুখে চোখে জল দেওয়া হলো। এমন সময় গাড়িতে আওয়াজ হচ্ছে দেখে গাড়িতে এলাম। দেখি ওই কাকিমা বাবলুকে খুঁজছে। এরপর একে একে সবাই উঠল। আমরা ওদের জিজ্ঞাসা করাতে বলল ওরা তো ঘুমিয়েছিল, আর ওনার যখন ঘুম ভাঙে দেখে বাবলু নেই। আমি আর ভাই ওদের কোনো কথা বলিনি। এর কিছুক্ষণ পর আমার মামা ও বাকিরা একটা মেকানিক নিয়ে চলে আসে। আমরা ভোর 3:30তে কলকাতায় ঢুকলাম। আজও সেই রাত আমার আর আমার ভাইয়ের কাছে আতঙ্কের। সেই দিন গণেশ আর দেবী দুর্গার কৃপায় আমরা বাবলুকে ফেরত পেয়েছিলাম। জানি না ঘটনাটি তুমি বলবে কিনা, তাও বললাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দারুণ একটা ঘটনা শুনে নিলাম, তাই না? তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনই শেষ না, আজকে দারুণ কয়েকটি ঘটনা আছে। এরপরে আরও 3টি ঘটনা তোমরা শুনবে, তাই মনোযোগ সহকারে বসে পড়ো। আজকে তোমরা একদম অন্যরকম ঘটনা শুনতে চলেছ। তার মধ্যে একটি ঘটনা আছে যেটা মা স্বপ্নে পুজো চেয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে। তো আমি আর স্পয়লার দিচ্ছি না, তোমরা সিট বেল্ট আশা করছি বেঁধেই রেখেছ। চুপটি করে বসে থাকো। আবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। হ্যালো অমিত, আমি বেশ কিছুদিন থেকে তোমার ঘটনা শুনছি, খুব ভালো লাগে, তাই আমি আজ আমার শোনা একটা অদ্ভুতুরে ঘটনা তোমায় বলছি। আগেই বলে রাখি যে আমি কোনো ভূত, প্রেত, জিন, কালো জাদু এসবে বিশ্বাস করি না। বাট যেহেতু আমার ভৌতিক গল্প আর ঘটনা শুনতে ভালো লাগে তাই বলছি। ভালো লাগলে সবাইকে বলো। আমি থাকি বেহালা অঞ্চলে, বাট বর্তমানে জব পারপাসে রাঁচিতে আছি। ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর মায়ের সাথে এই দিন 7 আগে। তো বলে রাখা দরকার, সে আন্টি কর্মরত রয়েছেন চিংড়িঘাটা এলাকার কোনো একটা কোম্পানিতে। তো সপ্তাহ 2 আগে সেই আন্টির বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আসে। তিনি একা একা কথা বলেন, কারোর সাথে কথা বললে হিন্দি আর উর্দু ভাষা ইউজ করতেন। সবথেকে আশ্চর্য হলো তিনি হিন্দি বা উর্দু ঠিকমতো বলতে পারতেন না, বাট তিনি ফ্লুয়েন্টলিভাবে হিন্দি আর উর্দু বলছেন। আর সবথেকে অবাক বিষয় এটাই যে তিনি যাকে যা বলেন তাই সত্যি হয়ে যাচ্ছিল।
এক্সাম্পল, তিনি একবার তার অফিসের সহকর্মীকে বলেন যে আজ তার অ্যাক্সিডেন্ট হবে। সত্যি সত্যি সহকর্মীটির অ্যাক্সিডেন্ট হয়। তো বেগতিক দেখে আমার বন্ধুটি ব্যাপারটা বোঝার চেষ্টা করে যে তার মায়ের আসলে হয়েছে কি, আরও বোঝে যে এটা কোনো অলৌকিক ব্যাপার। তো তখন তার এক চেনা জানা ব্যক্তি তাকে মসজিদের পবিত্র জল দেয় তার মাকে খাওয়ানোর জন্য। তো সে যথারীতি সেই জল আন্টিকে খাওয়ায়। জল খাওয়ানোর পর নাকি আন্টি ছটপট করতে থাকে আর বলে যে তার নিজের ছেলেকে ভয় করছে। এই বলতে বলতে তিনি সেন্সলেস হয়ে যান। তো যিনি জল দিয়েছেন তিনি আমার বন্ধুকে বলেন যেটা জিনের কাজ, আর এই জিন পার্মানেন্টলিভাবে এখনও যায়নি, আন্টিকে মসজিদে নিয়ে গিয়ে ঝাড়াতে হবে। তো আমার সেই বন্ধুটার মাকে মসজিদে নিয়ে যায়। যে মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা কোনো কারণে বন্ধ ছিল, তাই বাধ্য হয়ে অন্য এক মসজিদে যাই। জায়গার নামটা বলছি না। তো সেখানে দুটো মসজিদ আছে, সামনের দিকে আর একটা পেছনের দিকে। তো সামনের মসজিদে ঢোকে। কি একটা কারণে সামনের মসজিদে বেশি লোক ছিল না। একজন লোক ছিলেন, তিনি আন্টিকে দেখে মাত্র বললেন, আমি জানতাম যে তোমরা আজকে এখানে আসবে। সবাই অবাক হয়ে গেল এটা ভেবে যে তাদের এই মসজিদে আসার কোনো প্ল্যানই ছিল না। তাহলে উনি কীভাবে জানলেন তারা এই মসজিদে আসবে? তো যথারীতি তিনি আন্টিকে সামনে বসতে বলে নাম জিজ্ঞেস করতেই আন্টিটার নাম আসিফ বলেন, অ্যান্ড আরও বলেন যে তিনি আন্টির অফিসে যাতায়াতের রাস্তায় কোনো এক নিম গাছে থাকেন। তিনি আরও বলেন যে তিনি আন্টি বা তার ফ্যামিলির কোনো ক্ষতি করতে আসেননি। তখন লোকটাকে সেই মসজিদ থেকে অনুরোধ করেন আর বলেন আশেপাশে একবার জায়গাটা দেখে নিতে, যে জায়গাটা তার ভালো লাগছে কি না। তো আন্টি বসে বসে বলেন যে সেখানে পুকুর আছে, গাছপালা আছে, তার ভালো লেগেছে। আর তার কিছুক্ষণের মধ্যেই সেন্সলেস হয়ে যান ও আন্টি সুস্থ হয়ে ওঠেন। ঘটনার এখানে অবধি সব ঠিক ছিল। অবাক বিষয় এটাই, সেই লোকটি আন্টিকে বলেন যে তাকে আরেকবার এখানে আসতে হবে। কি কারণ সেটা বলেননি। তিনি আরও বলেন যে তারা যদি পরে আসেন তাহলে তাকে আর দেখতে পাবেন না। আর পরে যখন তারা ওই মসজিদে যায় তখন ওই লোকটিকে আর দেখতেও পাননি, আর কাউকে জিজ্ঞেস করে কিছু জানতেও পারেনি। প্রসঙ্গটা হচ্ছে তাহলে লোকটি কে? যাই হোক, তোমার কি মনে হয় জানিও। ঘটনাটা ঠিকঠাক গুছিয়ে লিখতে পারিনি, বাট ঘটনাটা ভালো লাগলে তোমার ভয়েসে শুনিও। চ্যানেল আরও সাকসেসফুল হোক। থ্যাঙ্কস ফ্রম অমিত টু অ্যানাদার অমিত। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের বেশ অবাক করেছে এবং ইউনিক লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এরকম ঘটনা তোমরা আরও শুনতে চাও কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা কেমন আছো? আশা করি ভালোই থাকবে। আর ভৌতিক কথার ফ্যামিলিরও সবাই ভালোই আছে অবশ্যই। তো আজ আমি আমার সাথে ঘটা একটা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই, কিন্তু আমি আমার আইডেন্টি আর জায়গা সবই হাইড রাখতে চাই। তো আমি তার জায়গায় সবই কাল্পনিক নাম রাখছি। আমার নাম রাহুল রয়, আমি বাঁকুড়ার বাসিন্দা। এটা আমার স্কুল জীবনের ঘটনা। তখন আমি ক্লাস 12-এ পড়ি। তবে আর কিছু মাস বাদে আমরা পাস আউট করতাম। আমাদের তখন প্রি বোর্ড এক্সামের জন্য রিভিশন চলছে, তাই বেশিরভাগ স্টুডেন্টই অ্যাবসেন্ট থাকতো। আর আমি ছিলাম কমার্সের স্ট্রিম। এবার মেন ঘটনা শুরু হচ্ছে। তখন উইন্টার সিজন চলছে আর এমনি অল্প স্টুডেন্ট আসছে। আর আমাদের ক্লাস 12-এ ম্যাক্সিমামই সবাই সায়েন্সের স্টুডেন্ট ছিল, খুব কমই কমার্সের স্ট্রিমে ছিল। এবার যখন দেখতো যে দুই স্ট্রিম মিলিয়ে অল্প স্টুডেন্ট হচ্ছে তখন ক্লাস টিচার সেটাকে সেম ক্লাসে বসিয়ে দিতেন। মানে একটা রো সায়েন্সের থাকতো আর একটা রো কমার্সের থাকতো। এবার আমার একটা খুব ভালো বান্ধবী ছিল সায়েন্স স্ট্রিম থেকে, তার নাম দেবপ্রিয়া। এইবার সেদিন আমার কমার্সের কোনো ভালো বন্ধু আসেনি বলে আমি ওর সাথেই টাইম স্পেন্ড করছিলাম। অল দ্য টাইম কথা বলা, আড্ডা মারা, টিফিন শেয়ার সবই ওর সাথেই হচ্ছিল। এবার আমাদের স্কুল টাইমটা একটু বলে দিই।
সকাল 8:30 থেকে বিকেল 4:50। আর স্কুল নেমটা আমি এখানে বললাম না। এবার তখন আমরা লাঞ্চটা জাস্ট শেষ করেছি, আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 2:30 PM থেকে, মানে দুপুর 2:30 থেকে। হঠাৎ দেবপ্রিয়ার শরীরটা খারাপ হতে শুরু করে। তো ওকে জলদি জলদি আমি আর আমার একটা ফ্রেন্ড মেডিকেল ওয়ার্ডে নিয়ে যাই। ওরা মেডিকেল দেয়, আর একটু হলেও সে সুস্থ হয়। কিন্তু আবার ওই ক্লাসটা ওভার হওয়ার পরে ও আবার সেম ব্যবহার শুরু করে, আর কন্টিনিউয়াসলি একটা কথাই বলতে থাকে যে ওকে যেন কেউ ভেতর থেকে টর্চার করছে এবং ও সেটা সহ্য করতে পারছে না। আর এমনিও বাইরে থেকে দেখেও মনে হচ্ছিল যে ও খুব পেনে আছে। এবার যত টাইম পেরোয় ওর সহ্য ক্ষমতা তত কমতে শুরু করে, আরও এসব সহ্য করতে পারে না। তো সেটা আমি আমার ক্লাস টিচারকে বলি। তিনি বলেন, তাহলে তুই আর দেবপ্রিয়া বাড়ি ফিরে যা। তো আমরা জলদি ওকে নিয়ে টোটো করে বেরিয়ে পড়ি স্কুল থেকে। ওকে ওর বাড়িতে দিয়ে যাই। যেই আমরা ওর বাড়ি যাই তখনই দেখি ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর মেইন প্রবলেম ওর ঘরে গিয়ে হয়। সেটা হচ্ছে সেই সময় ওর বাড়িতে ওর মা ছিল না, ওকে দেখার এবং কেয়ার করার কেউ নেই, শুধু ওর বাবা ছিল। তো আঙ্কেল বললেন যে ওকে রুমে ছেড়ে আসতে। তো আমিও তাই করি। কিন্তু ওর অবস্থা এবং ও যা বিহেভিয়ার করছিল তাতে মনে হচ্ছিল আমি ওর ফ্রেন্ড না, আমি ওর লাইফ পার্টনার। তখনও এটা ভাবছিল হয়তো, তার কারণ ওর ওপর প্রেতাত্মা ভর করেছিল। ওকে যেই আমি ওর বেডে শুয়ে দিয়ে বেরিয়ে আসি, সেই ও কীরকম অদ্ভুতভাবে খেপে ওঠে, সব ঘরের জিনিস ফেলতে শুরু করে। ওর বাবাও ভয় পেয়ে যায় এসব দেখে, কাঁদতে শুরু করে যে আমার মেয়েটার কি হয়েছে, কে কি করলো আমার আদরের মেয়েটাকে। আমি গোটা ব্যাপারটা বললাম, সেই সকাল থেকে কি কি ঘটেছে স্কুলে অ্যান্ড ক্লাস হওয়াকালীন। সব শুনে আঙ্কেল আরও ভেঙে পড়েন। এইসব চলতে চলতে ওর মা ফিরে আসেন। ওর মাও সব শোনে, তিনিও কাঁদতে শুরু করেন। বলেন, বাবা তুমি তো দেবপ্রিয়ার বেস্ট ফ্রেন্ড, তো তুমি কিছু করো। এই বলে সে আমার পা ধরার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। আরও সেমনি জোরে জোরে আমার নাম ধরে ডাকতে থাকে, বলে, রাহুল রাহুল তুই আয়, আমার দরকার, তুই আয়। আঙ্কেল আন্টি এসব শুনে আরও জোরে জোরে কাঁদতে থাকে। আমি ওইসব দেখে ওকে হেল্প করতে এগিয়ে হই এবং ওর রুমে যাই। ও তখনও পুরো আমাকে দেখে খেপে উঠেছে। বলে, এত দেরি করলে কেন আমার কাছে আসতে, জলদি আসো। আমিও ভয়ে ভয়ে যাই ওর কাছে। ও আমার কাছে কিছু না কিছু ভেবেই 1 বাই 1 করে জামা কাপড় খুলতে শুরু করে। আমি ওকে আটকাতে চাই, কিন্তু তখন ওর মধ্যে এত শক্তি চলে আসে যে কিছু করে আটকানো যায় না। এই দেখে আমি ভয়ে ওর রুম থেকে বেরোতে চেষ্টা করি, কিন্তু সেটাও বুঝতে পেরে গিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা ছুটে গিয়ে লাগিয়ে দেয় এবং আমার উপরে খুব রেগে যায়। ও আমাকে ঠেলে ফেলে দেয় ওর বেডে। তারপর ও আমার উপর উঠে যায়। আমি ওকে অনেক চেষ্টা করেছি আটকানোর, ওকে ওপর থেকে সরানোর, কিন্তু কিছুতেই পারি না। কারণ তখন ওর মধ্যে মনে হচ্ছে 3-4 জনের পাওয়ার চলে এসেছে। কি জোর তখন ওর গায়ে। হঠাৎ করে ও আমার শার্ট টেনে ছিঁড়ে দেয় এবং যা যা করে তা বলার মতো না। আমি কিছুতেই পারি না ওকে আমার থেকে আলাদা করতে। এরপর ওর যা যা করার ছিল করে নর্মাল হয়ে যায় অ্যান্ড আনকনসাস হয়ে ঘুমিয়ে পড়ে। আমি ওদের বাড়ি থেকে যেমন তেমনভাবে বেরিয়ে যাই। তারপর আমি এক বাবার কাছে গিয়ে সব বলি। সন্ধেতে তাকে নিয়ে ওদের বাড়ি যাই। অনেক বড় করে একটা যজ্ঞ করেন তিনি। তারপর জানা যায় ওর মধ্যে 3-4 জন আত্মা ভর করেছিল। তারপর সেটা বার করার ফলে ও পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং বাবা বলেন যে ঘনিষ্ঠ হয়েছিল তাতে কারোর কিছু ক্ষতি হয়নি, সব নর্মালি আছে। আর এটা হবার কারণটা হচ্ছে যেদিন ওর উপর ওরা ভর করে তার আগের দিন অবধি পরপর 3টে বিবাহিত বউ বিয়ে করতে গিয়ে মারা যায়, তাই তারা সুখ পায়নি বলে এমন করেছে। এবং সকাল থেকেই তারা টার্গেটে ছিল। ফাইনালি বুঝতে পেরে ওর রাশি হালকা, তাই ওর মধ্যে প্রবেশ করে। আমার এসব বিশ্বাস না হওয়াতে আমি পরের দিন গিয়ে আমার স্কুলের সাইডের 2-4 জনকে জিজ্ঞেস করি এবং সবাই বলে যে হ্যাঁ এমন ঘটনা ঘটেছিল। আর বাবা তারপর থেকে বলেছিলেন একদিন শুক্রবার দেখে ওকে নিয়ে বেনারসে গিয়ে সন্ধ্যা আরতি করাতে আর ভোরবেলায় গঙ্গা স্নান করে আসতে, আর ওখান থেকে ফিরে এসে ওর হাতে পায়েস রান্না করে এক মন্দিরে সেই খাবার ভোগ হিসেবে দিতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর তাই করা হয়। এটাই আমার ঘটনা। দাদা তুমি কি বলতে পারবে যে ওর উপর অ্যাকচুয়ালি কী হয়েছিল, যে
ও এমনি কেন করলো? তুমি যেদিন ঘটনাটা পড়বে সেদিন আমাকে জানিও প্লিজ। তো বন্ধুরা, এই ছিল একটি অন্যরকম ঘটনা। কি বলবে এই ঘটনা সম্পর্কে আমি বলছি না। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। সত্যি ব্যাপারটা কি হলো আমাকে যেমন কোশ্চেন করেছে আমি বলতে পারবো না। তোমাদের যদি জানার থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাও। তোমাদের মধ্যেও কেউ যদি ঘটনা শেয়ার করতে চাও শেয়ার করতে পারো। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। ধন্যবাদ ভাই আমার ঘটনাটা পাঠ করার জন্য। আজকে আমি আরেকটি ঘটনা পাঠাচ্ছি, যদি ভালো লাগে তাহলে পাঠ করো। এই ঘটনাটি আমার এক দাদার নাম অরুণ আচার্য। তিনি একজন তান্ত্রিক। ওনার কাছ থেকে আমি অনেক ঘটনা শুনি। তুমি তো জানোই ওনাদের অনেক অভিজ্ঞতা থাকে, ওনাকে অনেক জায়গাতে যেতে হয়। উনি ওইসবের জন্য যেখানে যান সব আমাকে বলেন। আমিও ঘটনা শুনতে খুব ইন্টারেস্ট পাই। 3 বছর আগে ওনার এক জায়গা থেকে ডাক এসেছিল। জায়গাটি হচ্ছে জাগুলি মোড় থেকে একটু ভেতরে। যেখানকার ঘটনা সেটা হচ্ছে একটি গ্রাম। ওই গ্রামে একটা 3 মাথার মোড় আছে। এই 3 মাথার মোড়কে নিয়ে এই ঘটনা। এই 3 মাথার মোড়ে 2 বছর ধরে মা কালী ও বড় ঠাকুরের পুজো হতো, কিন্তু কোনো কারণে 2 বছর ধরে এই পুজোটা ওই গ্রামের লোক করেনি। এখান থেকেই শুরু হলো ঘটনা। ওই গ্রামের একটি লোক হঠাৎ করে মারা যায়। ওই লোকটি মারা যাওয়ার পরে ওই গ্রামের একটি মহিলা স্বপ্নে দেখে, মা বলছে আমার পুজো দে, যেখানে দিতি তোরা, তা না হলে আমি গ্রামে আরও 3 জনকে নিয়ে যাব। ওই মহিলা ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। কিছুদিন পর ওই গ্রামের একজন গলায় দড়ি দিয়ে মারা যায়। ওই লোকটি মারা যাওয়ার পর ওই গ্রামে সবাই ভয় পেতে থাকে। ওই 3 মাথার মোড় থেকে কেউ রাতের বেলা যেতে পারত না, ভয় পেত। একদিন গ্রামের একটি লোক কাজের থেকে বাড়ি ফেরার পথে দেখতে পায় কেউ একজন ওই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। আর একটু কাছে যেতে দেখে সেই লোকটি যে গলায় দড়ি দিয়েছিল। ওই লোকটি ভীষণ ভয় পেয়ে যায় এবং কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। এরপর থেকে কেউ না কেউ ভয় পেতে থাকে। বলে রাখি, মেন রোড থেকে ওই 3 মাথার মোড় বেশি দূরে ছিল না, তাই গ্রামের লোকেরা ওই 3 মাথার মোড় পার হতেই হবে। ওই গ্রামের লোকেরা রাতে ওই মোড় থেকে আসার পথে কোনো না কোনো কিছু দেখত। একজন মহিলা রাতে বাথরুম করতে উঠে বাথরুমের দিকে যেতে যাবে, দেখছে ওই লোকটি, যে লোকটি গলায় দড়ি দিয়েছিল, সে দাঁড়িয়ে আছে আর কিছু বলতে চাইছে। ওই মহিলা খুব ভয় পেয়ে যায়। গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ির মেয়েরা রাতে বাইরে বেরোতে ভয় পেত। ওই গ্রামে একটা বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই বাচ্চাটির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কোনো রোগ ধরতে পারছিল না। বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকে। এরই মধ্যে আরেকটি লোকেরও এই অবস্থা হয়, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে আইসিইউতে রাখা হয়। শুধু তাই নয়, গ্রামে একটার পর একটা ঘটনা হয়ে চলেছে। তখন একটি মহিলা স্বপ্নে দেখে, মা বলছে তোরা আমায় পুজো না দিলে আমি 3 জনকে নিয়ে যাব। যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের অবস্থার আরও অবনতি হতে থাকে। তখন গ্রামের লোকজন একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতে থাকে। করতে করতে একজনের মারফত দাদার সাথে পরিচয় হয়। তখন ওই দাদা তার একজন সহকর্মীকে নিয়ে ওই গ্রামে যায়। সারা রাত মায়ের পুজো হোম চলে। হোম চলাকালীন ওই যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের অবস্থা খারাপ হতে থাকে। হোম শেষে দাদা বলে সব ঠিক আছে। হোমের শেষে যারা হাসপাতালে ভর্তি ছিল তারাও সুস্থ হয়ে যায়। এরপর গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পাঠ করো। ভাই, তোমার হাই শুনতে খুব ভালো লাগে। ভালো থেকো। আমাদের নামটা হাই করে বলো। সুপর্ণা গাঙ্গুলি, অদ্রিকা গাঙ্গুলি, অরুণ আচার্য, এই নামটাও হাই করে বলো। হ্যালো সুপর্ণাদি, হ্যালো অদ্রিকা, হ্যালো অরুণবাবু। দাদা, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শুনিও, আরও ঘটনা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 4টি ঘটনা। আশা করছি 4টি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস। লিখেছে, ওয়ান গড বলছি, ঘটনা 3টে শুনে বুকটা কেঁপে গেল আর রোমাঞ্চকর ছিল।
থ্যাংক ইউ সো মাচ সমাধি। সেকেন্ড কমেন্ট করেছে মৌসুমি, লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, লিখেছে হাই দাদা ভাই, চলে এসেছে আজকেও। একদম। তারপরে কমেন্ট করেছে সৌরভ সাহা, সৌরভ তিতিক্ষা, লিখেছে হ্যালো দাদা, তোমার কণ্ঠের, আমার ঠাম্মা তোমার কণ্ঠের একজন বড় ভক্ত, ঠাম্মার নাম যমুনা বিশ্বাস, একটু হ্যালো করে বললে তিনি খুব খুশি হতেন। হ্যালো ঠাম্মি। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা সিংহ, বিশ্বজিৎ দাস, হাবিবুর রহমান, এসকে বশির, সুদীপ্ত ঘোষ, ডলি ভট্টাচার্য, দীনেশ হালদার, শয়তান বাচ্চা, গীতা গোস্বামী, চুমকি ঘোষ, সৌমিলি মণ্ডল, লিখেছে দাদা কেমন আছো, তুমি যা যা গল্প দিচ্ছ তাতে ভয় পেয়ে যাচ্ছি, ওকে গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে কবিতা দাস, অনিকেত কুণ্ডু, বাদশা গেমিং, সোমা জানা, লিখেছে হাই দাদা, চলে এলাম ঘটনাগুলো শুনতে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মধুমিতা সিং, বাদশা গেমিং, মনিকা ত্রিপুরা, বিশ্বনাথ, লিখেছে হাই। তারপরে কমেন্ট করেছে রাহুল, ঝুমা দাস, মিরাজ ফিটনেস, সুপ্রিয়া দাস, সুমন মান্না, দীপ ব্লগস, রাহুল মাইতি, এমডি মন, রোহিত রয়, অঙ্কন ব্লক, পাপিয়া দে, লিখেছে হাই অমিত কেমন আছো, আজকে সময়ে চলে আসলাম ঘটনা শুনতে, একদম। তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ, লিখেছে অমিত এগিয়ে যাও, অল দ্য বেস্ট। তারপরে কমেন্ট করেছে তাহির জোয়াহির, লিখেছে কখন 100কে হবে। 100কে এটা তোমাদের উপর গো, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, তাহলেই হয়ে যাবে। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, অক্ষয় অধিকারী, লালটু ডলুই, প্রতনু ব্যানার্জি, আশিস কোলে, ডিজে ভ্লগার অনিশ, পাপড়ি দোলা, প্রীতম, শিহাব শফিরুদ্দিন, এসকে রাজীব, অদিতি দাশগুপ্ত, লিখেছে দাদা কোনো কারেন্ট ঘটনা নিয়ে ভৌতিকতার ঘটনা পড়লে খুব ভালো হয়। কারেন্ট ঘটনা বলতে গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, স্বপ্না বাজেল, শ্রীমতী বড়ুই, অমিতা ঠাকুর, সুদেশনা সিংহ রায়, জয়শ্রী গুপ্তা, জয়শ্রী সাধু খান। তারপরে কমেন্ট করেছে হঠাৎ, লিখেছে সেকেন্ড গল্পটা অন্য একটা ইউটিউব চ্যানেলে শোনানো হয়ে গেছে, গল্পটা পুরো কপি করা, স্টোরিগুলো একটু যাচাই করে শোনাও। দেখো এখানে একটা কথা আমি বারবার বলি যে যারা ঘটনা পাঠাচ্ছ তারা অবশ্যই এগুলো যাচাই করে পাঠাবে, কারণ একটা ক্রিয়েটারের পক্ষে না, ইউটিউবে এরকম হাজারো চ্যানেল আছে, তো একটা ক্রিয়েটারের পক্ষে কখনো সম্ভব না যে প্রত্যেকটা ঘটনা আমি গিয়ে প্রত্যেকটা চ্যানেলের শুনবো, তাহলে ঘটনা শোনার পরে আমাদের আর কাজ করার সময় থাকবে না। এই জন্যই বলছি তোমরা প্লিজ এরকম কাজ করো না, অন্যের ঘটনা পাঠিও না। অনেকেই দেখলাম, অনেকে বলতে 3-4 জনের কমেন্ট দেখলাম যে কিছুটা ওই গল্পের সাথে মিল আছে, তো আমরা এগুলো যাচাই করতে পারি না। এইসব বিষয় নিয়ে কথা আমরা আগেও তুলেছি, প্রত্যেকটা ক্রিয়েটার তুলেছে, বাট এগুলো কোনো মতেই বন্ধ হয় না। কিছু লোকজন আছে তারা এই কাজগুলো করতেই থাকে। একটা ক্রিয়েটার পারে না, চাইলেও পারে না এগুলো যাচাই করতে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, শিখা পাল, নাসিবা উর্মি, মধুশ্রী সেন, অদ্রিজা, সুনিতা সরকার, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।